মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বক বক করে আবার কারোর পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাতটা শক্ত করে চেপে রেগে বলে ওঠে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ একেবারে ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগী চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ঔষধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়েরার হাতটা ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর, গো। মায়েরা নিচে নেমে চারিদিকে দেখে অন্ধকার, সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না, কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া আর কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মায়েরা ধড়পড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মায়েরা ভুরু কোঁচকালো, ওপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরা মিনমিন কণ্ঠে বলে, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে, তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে, টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ঔষধ খেতে চেয়েছিল। মায়েরা চুপ থাকায় ইরফান আরও রেগে যায়, ধমকে বলে, আনসার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুলতেই দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিং এর লাইটটা জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনাটা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্য সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁ দিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভুরু কুঁচকে তাকায়, এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান 2 হাত মেলে টেবিলের উপরে রাখায়। তার হাত মায়রার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের ওপরে গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনের দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়রা চেয়ার থেকে একটু সরে গিয়ে পড়ে যেতে নিলেই টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। চোখে মুখে বিরক্ত, সাথে তীব্র রাগ। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকেই বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়রা কেঁপে ওঠে। এর মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টিটা সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কলটা রিসিভ করে কানে ফোনটা ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়, দ্রুত গপ গপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপরে কোনো জিনটির ভর করেনি তো? এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়রার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ঔষধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়রা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে স্বাভাবিক অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখল মায়রার দৌড়ানি। ফোনটা কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলো, স্টুপিড বাদর। এরপর ডাইনিং এর লাইটটা অফ করে 2 সিঁড়ি পরপর দ্রুত পায়ে উঠে গেল ওপরে। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারা।
ফাইজ শুদ্ধ আর ইরফান ফাইজদের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দুই একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করছে। ফাইজ শুদ্ধ তাদের মতো করেই কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ করেই বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, ভুরু কুচকে বলল, হোয়াট? গতকাল আমাকে এই জন্যই তোর ঘরে যেতে দিলি না? আই মিন তোর বউ ছিল বলে, ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে তাকায়, একটু পর দৃষ্টিটা সরিয়ে হাতে থাকা ফোনে মনোযোগ নিবদ্ধ করে। বিরক্তির কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসল। ফাইজ হেসে বলে, হ্যাঁ, আমি ঠিক বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে তা মেলে না। ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলেই কানে ব্লুটুথ গুজে নেয় ইরফান। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফানের কেস কি বোঝাতো? আমি এর আগামাথা কিছুই বুঝি না। ফাইজ দুই হাত টান দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও নিজেই জানে না ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মান ইজ্জত থাকবে না ওর মতে। এর মাঝেই ফারহা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপটা নিয়ে তাতে চুমুক দেয়। এরপরই ফারহা ফাইজকে কফির কাপটা দিয়ে লাস্ট কাপটা টেবিলের উপরে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারহা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভুরু কুঁচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়, রেগে বলে, তোর ঘাড়তাড়া বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরতে দিতে পাগল। ফাইজ রেগে গেল শুদ্ধের কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপটা ঠাস করে টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধের দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না? স্যাসরার মতো ঘুরে বেড়ায়, আবার ওদের লজ্জা লাগা উচিত, কি বুঝলি? শুদ্ধ মাথার চুলটা টেনে ধরল। তাকে ছ্যাঁচড়া বলছে? মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বইয়ের এক্সামটা শেষ হোক, এরপর তোরে বোঝাবো আমি ছ্যাঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই টপিক নিয়ে নিয়মিতই এমন কথা কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময়ই কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে এখানে, আরে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে, আর একে দেখে। রোবটকে একটা শিক্ষা দিলেও তো সে শিক্ষা মানে, আর এই শালা মানুষ হয়েও রোবটের প্রোম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপটা তুলে নেয় ডান হাতে, বা হাতে ফাইজের হাতটা টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে ছ্যাঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন? ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার, আমার বোনকে ডাইনি বলছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারহা ডাইনিংয়ে মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর ফাইজকে দেখে অবাক হয় ফারহা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের ওপরে ঢেলে দেয়। ফারহা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হচ্ছে। কফি চুলা থেকে নামিয়ে ফারহা দিয়ে এসেছিল।
ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারহা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধের লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুব আলতোভাবে, বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারহা, এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায়, তার দৃষ্টি শুদ্ধের পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজার দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারহার হাতের ওপরে কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারহা কেঁদে দিয়ে বলে, ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ঔষধটা লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছ্যাঁচড়ামো করে তাই দেখ। ফাইজ আর কিছুই বলল না, উল্টো ঘুরে তার রুমে চলে গেল। এদের কথা বলা উচিত, সেই উদ্দেশ্যেই ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারহার সামনে এগিয়ে যায়। ফারহা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারহার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারহা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারহা টলমলো চোখে শুদ্ধের দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারহা, আমার হাতে জ্বালাপোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এইখানে, এইখানে ভীষণ জ্বলছে। ফারহা দুই হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে, আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে, তোমাদের অনেক ক্লোজ পিক দেখেছি। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এই জন্য এই সব হয়েছে, এর পেছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে বেয়াদব মেয়ে? ফারহা ফুপিয়ে ওঠে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল, আবার রেগে যাচ্ছে। ফারহা নিজেকে সামলে দুই হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগের চোটে পোড়া ডান হাতটা দিয়ে টেবিলের ওপরে শব্দ করেই পাঞ্চ মারে। চিৎকার করে বলে, মিশকা, মিশকা, মিশকা। আরে, ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এই জন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারহা নাক টেনে বলে, হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ রাগে ফারহার গালে থাপ্পড় মেরে দেয়। চিৎকার করে বলে ওঠে, তুই ভালোবাসার যোগ্যই না, বালের পাত্রে ভালোবাসা ঢালছি এতদিন ধরে। ফারহার ঝাপসা চোখে শুদ্ধের দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারহার হাতটা টেনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই বালের পাত্রেই আরো ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও। ওইসব আমার দ্বারা হবে না, এত উদার না আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারহার হাতটা ছেড়ে দেয়। ফারহা ঝাপসা চোখে শুদ্ধের দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারহা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারহাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধের কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এইভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্তি ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে, তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং এর ভালোবাসা তোদের, খেয়ে দে, কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে, ফাও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চা,
আমার চেয়েও করুণ অবস্থা তোর হবে দেখিস। ফাইজ রেগে গিয়ে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছা করব। যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কম হবে। তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না। ও সেই মিশকাকে নিয়েই পড়ে আছে। মেয়ে যাতে যে এত প্যাস, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগেই জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেড়ামি ও করবে, রেগে মরবো আমি। দাগ পড়বে ওর গালে, বুক পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতটা ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারহার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন যেন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করাতে যেয়ে নিষেধ করেছে। ফারহা রেগে বলে, তুমি কেমন বন্ধু? নিষেধ করেছে আর তুমি বাবু হয়ে বসে আছো? ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না, যা ঘুমা। ফারাহা এগিয়ে এসে বলে, ইনায়ার সাথে রাশেদের মিটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এমনিতেই ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখটা মেলে তাকায় বোনের দিকে। কিরে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরছে। ফারহা কথাটা বলে ধুপাধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম। পাশের বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব কিন্তু। বেয়াদব বোন বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করাতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝে থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিনে দিনে। ফারহা চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফারহার ঝামেলা মেটানোর একটা স্কোপ করাতেই শুদ্ধ হাত ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পেছনে লাগবে না তো আবার? লাগলেও সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারহা ফার্স্ট এইড বক্সটা নিয়ে ভাইয়ের ঘরের দিকে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বা হাত কপালের উপরে রেখে চোখ বুজে আসে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারহা পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখপানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এইড বক্স থেকে বের করে শুদ্ধের হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারহার চোখের কোণ ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধের হাতটা ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে রাখা মাথায় সেই দিকে বসা অবস্থায় ফারহাকে চোখে পড়ল। ফারহা তাকায় না শুদ্ধের দিকে, শুদ্ধ তার হাতটা সরিয়ে নেয়। ফারহা এবার অসহায় চোখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারহার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারহা নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমন ভাবে ডাকে যে বলবে, চলো এক্ষুনি বিয়ে করে নেই। কিন্তু এই তারা আসে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারহার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুঝেই শান্ত গলায় বলে, হুম। হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হয়ে যাও। ফারাহা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারহা মাথা নিচু করেই বলে, এখন তো আর আপুকে ডাকতে হয় না, বড় তবু নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিমড়িম করে বলল, ধমকে, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলেই চোখ বুজে নেয়। ফারহা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও। ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসির রেখা টেনে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারহা বাঁ হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎই অত্যন্ত রেগে ধমকে বলে, ফারহা।
আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি। আউট। ফারহা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমিই যাচ্ছি। ফারহা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধের পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করেই জানে। সে তাকালো না পেছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখল। ফাইজ এগিয়ে এসে বলে, আমাকে বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোর ননির পুতুল বোনের জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাতটা টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতের সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে। মেজাজ খারাপ হয় আমার। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না। পারবো। কথাটা বলেই পেছনে দাঁড়িয়ে থাকা কান্না মাখা ফারহার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের এই কথায় ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়াই মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফান পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়। বিরক্ত হয়, এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে। এটা তার ধারণার বাহিরে। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে ওঠে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করেই শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়রা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়রা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে। মাথা নেড়ে বলল, কালকেই যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপুর বাড়ি রেখে আসবে মায়রাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছো? ইরফান ভুরু কুঁচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেই অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছুই বলল না। তারাও কেউ কিছুই জিজ্ঞাসা করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখল। ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন, মায়েরা বোঝে না। কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়েই থাকে। এখনো তাকিয়ে আছে। মায়রার অস্বস্তি হয়। দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য, খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়রার কাশি উঠে যায়। ইরফান মায়রার সামনে 1 গ্লাস পানি রাখে।
মায়েরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছা করলো মায়েরার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে, জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলুক, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো তাই না? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়েরা কেঁপে ওঠে, চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আসে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়েরার দিকে, আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিন রাত অত্যাচার করে মারে। উফ, আগে ভালো ছিল, দুটো থাপ্পড় মেরেই হাওয়া হয়ে যেত, আর এখন পাশে বসে উল্টাপাল্টা ভাবে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আপনি যান। হোয়াই? মায়েরা তার সামনে বসা ইনায়ের দিকে তাকিয়ে কাদো কাদো মুখ করে বলে, আপু, তোমার এই আশ। তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেকি হেসে বলে, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকেই চেয়ে আসে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়েরাকে এখনো যে থাপ্পড় মারেনি এই ঢের। ইশারায় দেখালো, চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইকে আমি ভয় পাই না বুঝলে, সব সময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইকে। ইরফান গমগমে গলায় ধমক দেয়, শ্যাট আপ। কানের কাছে এমন রামধনক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আসে। রোমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে, ছেলের বই, এখন তুমিই সব জুটেছে, একেবারে পাগলের দল। তারেক নেওয়াজ কিছুই বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুইজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এইভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎ করেই বাপার বাড়ি রেখে এসেছে একেবারে, তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেনি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিনে মানলেও আজ কেন যেন তিক্ত লাগে। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে বই, কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান ওপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পেছনে ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়েরাও যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয় জোর করে নিজের মেয়েকে তার বাড়িই নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুই হাতে গাড়ির জানালাই ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আসছে। ইরফান মায়েরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মায়েরার দুই হাতে বেশ অনেকটা বাইরে বেরিয়ে আসে। রেগে যায় সে।
ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়রার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়রা পড়তে পড়তেও বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়রা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ! ইরফান রেগে বলে, শ্যাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখল কাঁচ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফান গম্ভীর স্বর, নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুসকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছু করতেই দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া। মায়রার সম্বোধন ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার দিকে একবার। মায়রা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলেছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শ্যাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করে দেব। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলো, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়রার দিকে চেয়ে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়রা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জিহবায় কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ, ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো, আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি অতটাও না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে ছিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখল ফুসকা নেই, কিন্তু ছোট্ট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে স্কচ টেপের ওপর থেকে কাগজটা ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়রার দিকে এগোলো। মায়রার বাঁ হাত তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটির শরীরে, মায়রা তো এমন বলিষ্ঠ শরীরের, ইরফানের সাথে পারে না। ইরফান মায়রার 2 হাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়রার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়রা চিৎকার করে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতেই ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, হি স্টুপিড। এরপর ঢোক গিলে মায়রার 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার ছিটে মাথায় এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতের শার্টের 2টো বোতাম খুলে আলগা করে দেয়। বাঁ হাতে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে। মায়রাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়রা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই স্কচ টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ছিটে মাথায় এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়ায় কি করলো, কি পাষাণ, উফ, দরজার লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমান্ত মুখটা হেলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা ততই ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ি ব্রেক কষে মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের।
ভুরু কুঁচকে যায় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার করতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখটা চেপে ধরে ধমকে বলে ওঠে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার কেন করছো? মায়রা ঢোক গেলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞাসা করে, কেঁদেছো কেন? মায়রা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে গিয়ে বলে, স্পিক আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে, দুই হাত তুলে ইরফানের হাত তার মুখের থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাতটা সরিয়ে নেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজার ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়রা জানালার দিকে তাকিয়ে দেখল বিকাল গড়িয়েছে। ধরায় সন্ধ্যা নামবে নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়রা ভুরু কুঁচকে তাকানোর আগেই তার কোলের ওপরে ইয়া বড় ফুসকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেটে ভরে ফুসকা রাখে দোকানরা, সেই প্যাকেট তার কোলের ওপরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়রার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়রা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমের নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুসকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়রার মুখ খানিক হাঁ হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুসকার জন্য কেঁদেছে? সে ফুসকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়রা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলায় ইরফান রেগে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়রা বিরক্ত হয়ে বলে, ফুসকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে, ওই ভ্যানটা তুলে আনলেই তো পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়রা দুই হাতে এত বড় ফুসকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে তো সেটা ছাড়াতেই হবে। ইরফানের ফুপি দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর তার বউ আসছে। মায়রা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়রার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়রার হাতে এত বড় ফুসকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি রে মায়রা, তুই ফুসকার দোকান তুলে এনেছিস কেন? মায়রা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার ওই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজাটা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়েরা টেবিলের উপরে বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধের মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গলা ঝেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে গিয়ে বলল, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে বুঝলি? পেছন থেকে মায়েরা বলে ওঠে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধের মা চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে, এগিয়ে এসে বলে, কদিনেই স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস?
মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধুই ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চাই কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে গিয়ে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁতগুলো ফেলতে, স্টুপিড। মায়েরা কাঁদো কাঁদো মুখ বানিয়ে এদিকে ওদিকে চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়রার হেজাবের ওপর দিয়ে কান টেনে ধরে। মেকি রাগে বলে, আমার ভাতিজার পিছনে এইভাবে লাগিস নাকি সারাদিন বলতো? মায়রা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা জানো। যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নেই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধের মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না, ওকে? তাহলে কি হবে? মায়েরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপিই তো। তাহলে এই নামেই ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এই বাড়ি এসেছিস তার ঘরেই যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢোক গিলে বল, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যা ওই ঘরে। একটু পর শুদ্ধ আসবে। তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধের মায়ের ঘরের দিকে যায়। নামাজে শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়েরার হাতে কফির কাপটা দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আই। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি সরি, ফুপি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্র মহিলার চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডারের চোখ পড়ে। কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধের মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালো করেই চেনে। এর মধ্যে শুদ্ধের মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনো আছে। মায়েরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়। কফিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পর পর কামড়ে খায়। ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পেছনে পেরে তাকায়। মায়েরাকে দেখে ভুরু কুচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়। মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়া আপুর থেকে শুনেছে। মায়েরাকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়। দুই দিকে মাথা নাড়িয়ে এমনি এমনি হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপটা নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেওয়া কফির কফিটুকু। মায়েরা উল্টো ঘুরেই বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুই পা এগোলেই আর এগোতে পারে না। ইরফান মায়েরার হাতটা টেনে ধরেছে। মায়েরার অসহায় লাগলো।
সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে? এখন কি করবে তাকে? ইরফান মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছ কেন? মায়রা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকে ধরে ফেলল। কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপটা ছুঁড়ে ফেলল। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার মুখ চেপে ওপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়রা খুক খুক করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতরে থাকা সব করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়। সেই সময় ইরফান গার্ল বলতেই মুখটা হা করে। ঘটনাক্রমে মায়রার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতরে চলে যায়। মায়রা ইরফান দুজনেই হতভম্ব। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হাঁ করা মুখটা বন্ধ করে নেয়, শক্ত চোখে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা বারবার ঢোক গিলছে, আজ সে খতম। ইরফান মায়রার মুখ থেকে হাত সরালো, তবে মায়রার হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানালা দিয়ে মুখ থেকে করলাগুলো ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়রাকে টেনে জানালা বরাবর দেওয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার পেট শক্ত করে চেপে রাখে, বাম হাতে জানালার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়রার চোখে চেয়ে হিসিয়ে বলে, আই শিওর স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়রা এবার সত্যি ভয় পাচ্ছে। কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়রার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো। জানালা থেকে বাঁ হাত নামিয়ে সে হাতে মায়রার পেটটা ধরে জানালার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়রার মুখের ভেতর থেকে এইসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করেই শক্ত হাতে বের করলো। মায়রা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আধ খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়রার হাতে ধরে রাখা আধ খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়রার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এইসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠের রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিছিয়ে আছে। মায়রা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমাকে গরু বলছে। ইরফান মায়রার হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। মায়রা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তিকর কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের তো এইসবই ভালো লাগে, স্টুপিড। মায়রা তার দুই হাত দিয়ে ইরফানের হাত তার পেটের থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব কটা দাঁত ফেলবো। মায়রা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়রা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাবি থাপ্পড় পড়বে এই দুই গালে, স্টুপিড। মায়রা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করে। ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা ইরফানকে ভেংচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়রা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের ওপরে রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের ওপরে দুই পা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ হয়েছে। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে।
ফুচকা সাজিয়ে তার ওপরে একটা কাঁচামরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধিটা সে করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে 2-1 ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়েরার কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকেই। মায়েরা ফুসকা চিবোনো অফ হয়ে যায়, অসহায় মুখ চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করেই মুখের ফুসকা গিলে নিল, আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেভাবেই চেয়ে আছে। এবার মায়েরার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটাই একটুও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে ফুসকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাতটা টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুসকাগুলো আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বাঁ হাতে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি? ইরফান রেগে গিয়ে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা উঁচু করে রেগে নিয়ে বলে, একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে ওঠে, কিরে তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এই বাড়িতে আসতো না, তাই আগে শুদ্ধকে তেমনভাবে চিনতো না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেটটা শুদ্ধের হাতে দিয়ে বলে, ফেলে দিয়া এগুলো। মায়েরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভুরু কুচকে চেয়ে আছে। এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝল না। ইরফান রেগে মায়েরার হাতটা ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ এগুলো ফেলবেন না, আমার হার্ট এগুলা। শুদ্ধ হেসে ফেলে, মেয়েটার হার্ট হচ্ছে ফুসকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধের মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুসকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপরে রেখেই বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধের মা ভুরু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলাবে না তো? কেমন পাগল মেয়ে দেখো। শুদ্ধ ভুরু কুচকালো, ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বইয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, আর এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে রে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলো, আচ্ছা শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলে শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলো, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটুও এইদিকে ওইদিকে তাকালে রাম ধমক দিয়েছে। তার একটুও ইচ্ছা নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি, ফুপি আমাকে তোমার সাথে থাকতে দাও। তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না। এক মিনিট এক মিনিট, তোমার ভাতিজাই আমাকে ওই ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধের মা হেসে বলেন, আমি মানিয়েই রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোঁতা হয়ে যায়।
ওই লোকের সাথে এক ঘরে থাকবে? কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী এইভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়রার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলেই তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ ঘুটছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না। তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়েই সে থাকতো। ইরফান গম্ভীর মুখায়বে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়রার পাশ কাটিয়ে ঘরের বাহিরে বেরিয়ে যায়। মায়রা পিছু ফিরে দেখল এই ঘর সোজা শুদ্ধের ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝল শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতরে যায়। এদিকে ইরফান শুদ্ধের ঘর পাশ করে বাকি যে 3টা রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরেই তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধ খুব ভালো করেই বুঝল। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঞ্চ মারে। চরম বিরক্তিকর শ্বাস ফেলে ধূপাধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এইভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়রাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতেই আমি নিজের হাতে সেলাই করব, স্টুপিড। মায়রা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে, যেটা মায়রার ভীষণ বিরক্ত লাগে। ইচ্ছে করলো টেনে সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। মায়রা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে রয়েছে। মায়রার কেমন যেন অদ্ভুত লাগে। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকেদের কাছে দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি। তবুও কেমন যেন বিলাইয়ের মতো চোখ। আর চুলগুলোর কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মায়রাকে হাবার মতো করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিকর কণ্ঠে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়রা কিছুটা কেঁপে ওঠে। ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, দূরে সরুন, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়। মায়রাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে। এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়রা বিরক্ত। বুঝলো না বিরক্তি কার ওপর, এই লোকটার ওপর নাকি তার অদ্ভুত অনুভূতির ওপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের ওপর ডান হাত রাখা। মায়রা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে। কিন্তু এই লোকটার পাশে থাকবে? যদি ঘুমের মাঝে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না। ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কখনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণার দিকে।
চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? মায়রা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা! ইরফান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে মায়রার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মায়রা ভোঁতা মুখে চেপে থাকে, পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে দু চারটে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন যেন সুড়সুড়ি লাগায়। যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এলো পাতাড়ি ভাবে চুলগুলো দেখে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপরে ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়রা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামসে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এই পাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথাটা বালিশে রাখল। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়রাকে মায়রার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মায়রার দিকে। হন হন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখল মায়রা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে। তবে বডি মায়রা একেবারে তার জায়গায় রয়েছে। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো ওকে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমের স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে।